আমরা এটা করবো অ্যাডিশন টেস্টের জন্য যে এত এর বিসিডিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত। ওকে, এখন কিভাবে করা যায়? আচ্ছা, আমরা তো এই জিনিসটা শিখেছি যে এই পাওয়ারটা সবার মধ্যে ভাগ হয়ে যায়, যদিও এটা দ্বিপদ না, ত্রিপদ। এই পাওয়ারটা সবার মধ্যে সবাই ভাগ করে নেয়, এটা আমরা জানি। আচ্ছা, তো একটা কাজ করি, আমার কত লাগবে? এক্স টু দি পাওয়ার 7 লাগবে। এক্স টু দি পাওয়ার 7 কত ভাবে হয় একটু লক্ষ্য করি। মনে করো আমি আহ, এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে। আমি যদি পাওয়ার 10 এর বিসি থেকে এক্স টু দি পাওয়ার 7, আমি যদি 1 এর ঘাড়ে পাওয়ার দিয়ে ফেলি, 1 এক্স এক্স স্কোয়ার। আচ্ছা, তো একটু এক্স টু দি পাওয়ার 7 তৈরি করবো, সবাই লক্ষ্য করো। মনে করো আমি এই ভেবে দিলাম যেটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, আর 1 এ পাওয়ার দিলাম 7 লাগে, কিন্তু এটা এখানে 5 দিলাম, 5 এখানে দিলাম 1, তাহলে কত হলো? 5 একে 6 আর থেকে 4, এক্স 1 টু দি পাওয়ার 4। আচ্ছা, এটা 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 করা যায়? কারণ কোনো আপত্তি থাকলে বলতে পারো এটা করা যায় কিনা। পাওয়ার 10 তিনজনের মধ্যে ভাগ করে দিলাম, অর্থাৎ এক্স কে দিলাম একটা পাওয়ার, তাহলে এক্স কে একটা পাওয়ার দিলে কত হয়? এক্স স্কোয়ারই হয়, অর্থাৎ পাওয়ার 2 হয়। আর এখানে শুধু এক্স কে দিলাম 5, তাহলে 5 একে 6, 6 দিলাম 10 থেকে, 10 থেকে টোটাল কত দিলাম? এখানে দিলাম 1, আর এখানে দিলাম 5, 6, আর বাকি আছে কত? 4, সেটা দিলাম 1 কে, সেটা দিলাম 1 কে। তাহলে দেখো তো আলটিমেটলি এখন টোটাল পাওয়ার কত ছিল? 10 ফ্যাক্টরিয়াল। কয়ভাগে ভাঙলাম? 4, 5, আর হচ্ছে 1। গুড। এটাকে এটাকে চাইলে তুমি আরো ভাঙতে পারো। এটা হচ্ছে একটা, আমি এটা একটা লিখলাম। এবার দেখি আরো অন্যভাবে কিভাবে ভাঙতে পারি। তুমি চাইলে দিতে পারো, হ্যাঁ, 1 কে, হ্যাঁ সব দেখি দেখি কত ভাবে করা যায় এখন। এখন হ্যাঁ, সবগুলোই করবো আমরা, একটা একটা করে যাই, দেখি এটা হয় কিনা। এখানে কত হয়ে গেছে অলরেডি? 2 দুগুণে 4 হয়েছে, আমার লাগে 10। তাহলে যেহেতু 10 না, আমার লাগে 7, 4 হয়েছে, এখানে 3 দিলাম। তাহলে 10 থেকে 3 আর 2, 5 দিলাম, 1 টু দি পাওয়ার 5। আচ্ছা, এবার আসো আবার আরেকটা। সব তোমাদের দেখবা অ্যান্সার পেয়ে যাবা। এক্স কিউব, এক্স স্কোয়ার, এটা দিলাম পাওয়ার 3, 3 দুগুণে 6, আর লাগে একটা, দিলাম একটা। ওকে, তাহলে 3 একে 4, 1 টু দি পাওয়ার 6, তাহলে 6 একে 7, 7 তিনে 10। জান্নাত বুঝতেছো? ওকে, এবার 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 আর কি করা যায়? হ্যাঁ, আরো করা যাবে, এটা এক্স স্কোয়ার পড়ে থাকুক। এবার এটার ঘাড়ে পাওয়ার দিব, এটা এক্স স্কোয়ার অলরেডি আমরা এখানে দেখেছি। না, আর কি করা যায় কিনা একটু দেখি তো। এটার পাওয়ার 1 দিলাম, দিয়ে মিলালাম, পাওয়ার 2 দিলাম, দিয়ে মিলিয়েছি, 3 দিলাম, মিলিয়েছি, 4 দিলে 8 হয়ে যায়। তাহলে আর আর হওয়া সম্ভব না, আর পসিবল না, আর পসিবল না। সুতরাং তাহলে এই তিনটা মানে কত? এক্স টু দি পাওয়ার 7। এই তিনটা মানে কত? এক্স টু দি পাওয়ার 7। এই তিনটা মানে কত? এক্স টু দি পাওয়ার 7। এই তিনটা মানে কত? এক্স টু দি পাওয়ার 7। তাহলে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ এইটাও, এক্স টু দি পাওয়ার 7 এর সহগ এটাও, এক্স টু দি পাওয়ার 7 এর সহগ এটাও। তাহলে বলছে এত সহগ নির্ণয় করো। সুতরাং এক্স টু দি পাওয়ার 7 এর সহগ 10, 4, 5, 1, 10, 4, 5, 1। আচ্ছা, এটিতে সেম হয়ে গেল কেন? 2, 3, 5, 2,
5 2 3 5 6 5 1। তাহলে এই তিনটার যোগফলই হচ্ছে x⁷ এর সহগ। কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু জানাও। এটা অ্যাকচুয়ালি সৃজনশীলের জন্য করাই নাই। না, সৃজনশীল এটা দেওয়া যাবে না। এটা আমি এই এর জন্য করিয়েছি, তোমার অ্যাডমিশনের জন্য। সৃজনশীলের জন্য করতে হলে আমাকে এটা একটু বড় আকারে করতে হবে। এটা করা যাবে। 1 কে x⁴ ধরবা, ধরতে পারো। তো আলটিমেটলি গুণ করলে কত হয়? গুণ করলে কিন্তু x⁴ হয়। 0 × 4 মানে 0। অর্থাৎ অর্থাৎ 1 লিখো আর সেই জায়গায় x⁴ লিখো, কোনো চেঞ্জ হবে না, কোনো কিছুতেই চেঞ্জ হবে না। বুঝছো শিখলি? অর্থাৎ আমরা চেঞ্জ পাচ্ছি না এটা। আচ্ছা, আজকে আরেকটা বুলেট অঙ্ক করবো। বিভূতি বুলেট। ফারহান আসেন আজকে। ওকে, তো n বিলংস টু n এবং n বিলংস টু n এবং 1 প্লাস x⁴n তিনটি ক্রমিক পদের সহগের অনুপাত। এত এর বিস্তৃতিতে এটাকে ভাঙলে যে তিনটা ক্রমিক পদ পাওয়া যাবে, সেই তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত 1742 হলে n = কত ছিল, মানে এই পাওয়ারটা কত ছিল? তিনটা ক্রমিক পদ মানে কি 1 2 3 অথবা 4 5 6 অথবা 100 101 102, মানে পাশাপাশি তিনটা থাকা। এর মতো হচ্ছে এই এই 1:7:42 এরা কোন তিনটা পদের সহগকে রিপ্রেজেন্ট করে আমরা ঠিক জানি না। যেহেতু আমরা ওই পদগুলো সম্পর্কে ধারণা আমাদের নেই, সেই পদগুলো কি 10 11 12 না 5 6 7 না 13 14 15, আমরা জানি না সেই পদগুলো কত। যেহেতু আমরা জানি না, আমরা ধরে নিব মনে করি ক্রমিক পদ তিনটি। একটা হচ্ছে ধরতে পারি r+1, r+2, r+3। মনে করি ক্রমিক পদ তিনটি হচ্ছে এত, সুতরাং r+1 তম পদ, 1 তম পদ, n c r 1 এর উপরে কিচ্ছু লিখবো না, x⁴r, r+2 তম পদ, n c r+1 x⁴r+1,
r প্লাস 3 তম পদ and cr plus 2 x to the power r plus 2। ওকে, প্রশ্ন মতে কি বলছে? তিনটা ক্রমিক পদের সহগের অনুপাত। আচ্ছা, সহগের অনুপাত, তো তিনটা ক্রমিক পদ, এই হচ্ছে আমার তিনটা ক্রমিক পদ, তাদের সহগের অনুপাত। সহগ কি? এক্স এর সামনে যা আছে, এক্স এর সামনে যা আছে, এক্স এর সামনে যা আছে। NCR plus 1 NCR plus 2 1:7:42। এই পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা জানাও। এটা হয় NCR plus 1 1:7, অথবা NCR plus 1 NCR plus 2 42। ওকে, তাহলে আশা করি এখন তোমরা হয়তো এই চিন্তাটা অনেকে করতে পারো যে ভাইয়া কেন এই কাজটা করলেন, যে এই দুইটা অনুপাত নিয়ে দুইটা অনুপাত নিয়ে। তো দেখো, আমাকে কিন্তু এন এর মান বের করতে হবে। তো এন এর মান কিভাবে বের করবো? এই সি গুলোকে ভেঙে সলিউশন করেই তো বের করবো। তো এটা এতটুকু মনে রাখতে পারো যে আম, একটা দিয়ে আসলে সলভ হবে না। মানে যে কোনো দুইটা অনুপাত, যেমন আমি চাইলে 1 আর 3 নিতে পারতাম। 1 আর 3 লিখলে আমি 1:42 লিখতাম। তো আমি এই দুইটা নিয়েছি, অনুপাত নিয়েছি দুইটা, অথবা এই দুইটা নিয়েছি, অনুপাত নিয়েছি এই দুইটা। তুমি চাইলে এই দুইটাও নিতে পারো, অনুপাত দিতে পারো এই দুইটা, অথবা এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে এটা দুইটা কিভাবে যে নিতে হবে, আমরা পরীক্ষা হলে বুঝবো কিভাবে, বা আমাদের মনে থাকবে কিভাবে। আচ্ছা, তো একটু ভালোভাবে লক্ষ্য করো, তোমার কাছে জানতে চেয়েছি কি এন এর মান। এখানে কি এন সি আর, তো এখানে সলিউশন করলে তুমি এনও জানো না, আরটাও জানো না। আবার এটা এখানে সলিউশন করলে এন জানো না, আর জানো না। তো দুইটা অজানা রাশি, এখানে দুইটা অজানা রাশি আসবে, এখানেও আসবে দুইটা অজানা রাশি। তুমি যদি একটা নিয়ে কাজ করো, একটা ইকুয়েশনে যদি অজানা রাশি দুইটা থাকে, এনও জানো না, আরও জানো না, তার মানে তোমার কোনো মানই জানা হচ্ছে না। এই কারণে কি করলাম, আমি এখান থেকে একটা সমীকরণ বের করবো দুই রাশির, যেমন এক্স আর ওয়াই এভাবে হয় 2x প্লাস 3y = 7, এই টাইপের একটা আসবে দুই রাশির, দুই অজানা রাশির সমীকরণ। এখানেও একটা সমীকরণ আসবে, মনে করো 3x প্লাস 5y = 8। এই দুইটাকে সলিউশন করলে আমি এক্স এর মান পাবো, আবার এক্স এর মান জানলে আমি ওয়াই এর মান জানবো। ঠিক একই ভাবে দুইটা সমীকরণ, এখান থেকে একটা সমীকরণ পাবো, এখান থেকে একটা সমীকরণ পাবো, দুইটাকে সমাধান করলে আমরা আমাদের এন এর মান বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো সমাধানটা কি? সমাধান কিন্তু শিখিয়েছি, এনসি আর NCR plus 1 1:7। এটাকে কি লেখা যায়? 7 into NCR plus 1। ওকে, NCR কে ভাঙলে পাচ্ছি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকে ভাঙলে হবে n ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই পর্যন্ত অনেকবারই এটা বলা হয়েছে যে এই ভাঙ্গনগুলো কিভাবে ভাঙতে হয়। আচ্ছা বলো তো, তাহলে আর ফ্যাক্টোরিয়াল এর সামনে গেলে হবে আর মাইনাস 1, বাট আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সামনে গেলে মানে আর এক ঘর বাড়ালে এক কমাতে হয় আর ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে ভাঙলে আর ফ্যাক্টোরিয়াল পাবো, তাই এটাকে ভাঙবো। তাহলে এখান থেকে ভাঙবো এটাকে। এখানে একটু লক্ষ্য করো, এখানে n মাইনাস আর মাইনাস 1, তো সামনে গেলে কি হবে n মাইনাস আর মাইনাস 2, তার মানে সংখ্যা একটা থেকেই যাচ্ছে আর মাইনাস 3 আর মাইনাস 4, তার মানে এটাকে ভেঙে এটা পাচ্ছি না। এটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে এর সামনে আরেকটা মাইনাস 1, অর্থাৎ এক কমবে, n মাইনাস আর মাইনাস 1, তার মানে এখান থেকে ভাঙবো এইটাকে। ভেঙে এরা এরা কাটা, এখানে আর আর কাটা যাবে, এটা কাটা যাবে, এটাকে একটা সমীকরণ পাবা। ঠিক সেম ভাবে এটাকে ভাঙবা, একটা সমীকরণ পাবা। দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করে এর মান বের করবা। ঠিক আছে, তোমাদের কাজ এটা। এটা আমি এই টাইপের নিয়মে অনেক পড়াই ফেলছি, খুব ইম্পর্টেন্ট,
খুব ইম্পর্টেন্ট অঙ্ক 3 স্টার। আচ্ছা আর একটা কথা বলি, প্রশ্নটি বুঝিয়ে নেই। n বিলংস টু ক্যাপিটাল n, n বিলংস টু ক্যাপিটাল n, এই কথাটা তারা কি বোঝাচ্ছে? এই যে n, তার পরিচয় হচ্ছে সে নাকি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6 7 8 9 10 এইগুলো। তো এখন অন্য সংখ্যা হলে কি হতো? আমরা এতক্ষণ ধরে মানে আজ পর্যন্ত দ্বিপদী যত অঙ্ক করেছি সব হচ্ছে স্বাভাবিক সংখ্যার জন্য পাওয়ার যদি পূর্ণ সংখ্যা থাকে। আমরা ভগ্নাংশের জন্য শিখিনি, আমরা ঋণাত্মকের জন্য শিখিনি এখানে। তো সামনে শিখবো। তাহলে এখানে কোনো আহ কমপ্লেন আছে কিনা অঙ্কটার ব্যাপারে কোনো অংশে আমাকে একটু জানাও, যে কোন অংশটা বুঝতে পারোনি বা সমস্যা হচ্ছে। কোন নাম্বার? এটা এটা ফ্যাক্টরিয়াল ভাঙার অংশটা কিন্তু এটা এটা আমি কেন এখন বলবো, কারণ তুমি এর আগে অনেকগুলো অঙ্ক এভাবে করছো। এটা এটা তুমি দেখো এখানে কি করছিলা, r+1, এই r+1 কে ভাঙলে কি পাবো? এটা তো আমার দেখানো উচিত না, কারণ হচ্ছে আমি যেটা তোমাদের কাজ দিয়েছিলাম। কারণ হচ্ছে আমি এই টাইপের অঙ্ক তো অনেকগুলো করিয়েছি। r+1, ওকে, সামনে গেলে কি হবে? আর ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে এইটাকে রেখে দিলাম। আর এখানে আর ফ্যাক্টরিয়াল, আর এটাকে ভাঙলে কি হবে? n মাইনাস আর, এরপরটা হবে n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো তো এটা এটা কাটা, এটা কাটা, রইলো 7, রইলো 1, গুণ করো 7r+7, n মাইনাস আর কাটাকাটি করো, একটা ইকুয়েশন পাবা। ঠিক সেম ভাবে এটা পাবা। এটা কিন্তু পারতেই হবে। এটা যদি নাও পারো, আগের খাতাগুলো দেখে নিয়মগুলো দেখে নিবা, এটা পারতেই হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর কি বলা যায়? হ্যাঁ, একটা অঙ্ক দিব। ওকে, এবার কাজ। আর তম পদে সহগ ও r+4 তম পদে সহগ
আরে তো এত এর বিস্তৃতিতে আর তম পদের সহগ ও আর প্লাস ফোর তম পদের সহগ সমান হলে আর এর মান কত ছিল? আমি আশা করি এটা অবশ্যই পারবা। আর তম পদ বলছে, সুতরাং আর তম পদ এন সি, এখানে আর প্লাস ওয়ান হলে এক কম লিখি, এখানে 100 হলে হয় 99, এখানে 50 হলে হয় 49, তাহলে এখানে আর হলে এখানে হবে আর মাইনাস ওয়ান, আর ওয়ান এর উপরে পাওয়ার কিছু লেখা দরকার নাই, বি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। আর আর প্লাস ফোর এর ক্ষেত্রে কি হবে? 20 সি আর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার আর প্লাস থ্রি। সহগ কি বলছে? পদের সহগ সমান হলে, তাহলে এটা সমান এইটা 20 সি আর মাইনাস ওয়ান, 20 সি আর প্লাস থ্রি সমান এটা হলে আর এর মান কত? এটাকে এনসিআর ভাঙবা, এনসিআর ভাঙবা, কাটাকাটি করবা, আর এর মান বের করবা। এটা হচ্ছে কাজ। আচ্ছা, একটা দ্বিপদীর অঙ্ক, বাট আমরা এটা জটিল সংখ্যা দিয়ে সলভ করবো। অঙ্কটা দ্বিপদী, সলভ হবে জটিল সংখ্যা দিয়ে। আমি এটা যেহেতু জটিল সংখ্যা কিছুদিন আগে মাত্র করিয়েছি, তাই আমি এটা জটিল সংখ্যা দিয়ে তোমাদেরকে বলবো সলভটা করতে। ম্যাথে যে কোনো অধ্যায়ের অঙ্ক অন্য অধ্যায়ের অঙ্ক দিয়ে সলভ করতে পারবা। আচ্ছা, তাকে এটা আমি করে দিই। ভাবছিলাম যে তোমাদের দিয়ে করাবো, এটা আমি করে দিই। ওকে, তাহলে প্রমাণ করো। প্রমাণ করো সি নট, সি টু, সি ফোর, সি ওয়ান, সি থ্রি, সি ফাইভ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান। আচ্ছা, আমি একটা কাজ করি, অঙ্কটা দ্রুত বোঝানোর জন্য আমি আগে তুলে ফেলি, তারপরে আমি একসাথে বুঝাই ফেলবো।
আচ্ছা, তো অঙ্কটা কি ছিল? তোমাকে প্রমাণ করতে বলছে যে আচ্ছা, সবাই লক্ষ্য করো কি দিয়েছে, 1 + x টু দি পাওয়ার n c0 c1x c2x স্কয়ার, এইভাবে ডট ডট, এবং প্রমাণ করতে বলছে c0 থাকবে 1 নাই 2 থাকবে 3 নাই 4 থাকবে, প্লাস এটা সমান 1 3 5 ইকুয়াল টু টু দি পাওয়ার n মাইনাস 1। এবং আমি তোমাদেরকে ঠিক জটিল সংখ্যা এটা শিখিয়েছিলাম যে আসলে প্রমাণ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করা। তো এটা যদি আমি লক্ষ্য করি, আমি এখানে পাচ্ছি টু দি পাওয়ার n বাই 2। তার মানে ঠিক এর আগের লাইনটা, এটা হওয়ার আগের লাইনটা ছিল টু দি পাওয়ার n বাই 2 ছিল। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, সি নট আছে, সি টু আছে, সি থ্রি আছে, মানে 1 3 5 7 এরা নাই। এরা নাই মানে এরা নিশ্চয়ই বিয়োগ হয়ে গিয়েছে। আচ্ছা, লক্ষ্য করি এবার। তো আমি যেহেতু 2 লাগবে, তাহলে এতটুকু শিওর যে 1 এর সাথে x এর মান যদি আমি 1 ধরি, তাহলে আমি 2 টু দি পাওয়ার n পেয়ে যাচ্ছি। আমার 2 টু দি পাওয়ার n লাগবে, তাহলে আমি প্রথমে কি করলাম, x টু দি 1 ধরলাম। প্রথমটা কি করলাম, x টু 1 ধরলাম এবং মান বসালাম, এইগুলো পেলাম। এবার দ্বিতীয়ত কি লাগবে আমার? আর দ্বিতীয়ত আমার লাগবে যে এই জোড় সংখ্যাগুলো 0 2 4, মানে 1 3 এরা যেন না থাকে। আচ্ছা, তার মানে এটা মাইনাস হতে হবে। এখানে এখানে যেটা আসবে c3, সেটাও মাইনাস হতে হবে। আচ্ছা, এগুলো করি। 1 এর মান যদি -1 ধরি, তাহলে এটা মাইনাস হয়। 1 এর মান -1 ধরলো, এক্স স্কয়ারের কারণে c2 প্লাস হচ্ছে, c3 মাইনাস হচ্ছে, অর্থাৎ c0 প্লাস c3 -1 দিলে মাইনাসের c1, মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসের c2, -3টা মানে অ্যাকচুয়ালি মাইনাস, -4টা মানে প্লাস, -5টা মানে -6। এটা দুইটা যোগ করে দিলাম, প্রমাণ করলাম, একটা পার্ট প্রমাণ করলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে এক পার্ট। যদি তোমাকে প্রশ্নে বলে যে এইটা সমান ওইটা প্রমাণ করো, তাহলে তোমার প্রমাণ হয়ে গিয়েছে। কিন্তু কিন্তু যদি টোটাল লাইনটা একসাথে প্রমাণ করতে বলে, তখন কি করব? এটা তো করবই। ওকে, এটা তো করলাম, করার পর যদি বলে টোটাল লাইনটাই প্রকাশ করতে, অর্থাৎ এটাই কিন্তু এটাই কিন্তু। আচ্ছা, তাহলে এখন একটু দেখি এটা কিভাবে আমরা ইয়ে করবো। তো এইখান থেকে তুমি যে কাজটা করে রাখবা, তোমার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে তুমি একটু চালাকি করবা। করবা মানে হচ্ছে, দেখো সব জোড় সংখ্যাগুলো একসাথে, সব বিজোড় গুলো একসাথে। তো তোমার এখানে হাতে কি আছে, এই যে c0, এটা তো তুমি একটা কাজ করো না, c1 তো মাইনাসের সামনে, এখানে এই পাশে নিয়ে আসো, 0 এই পাশে নিয়ে আসো, c3 এই পাশে নিয়ে আসো, c5 এই পাশে নিয়ে আসো, তারপরে প্লাস দিছে দাও, ইকুয়াল টু থাকে তোমার পজিটিভ c0, c2, c4 প্লাস দিয়ে ছেড়ে দাও। ওকে, তার মানে তুমি কি পাচ্ছ? তুমি এই যে এইটা সমান এটা পাচ্ছ। তাহলে টু টু দি পাওয়ার n ইকুয়াল টু তুমি কি কি লিখতে পারো? দেখো, তুমি অলরেডি প্রমাণ করে ফেলেছো টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু প্লাসেরটা। তাহলে প্লাসেরটা ইকুয়াল টু আবার কি, মাইনাসেরটা না? এই যে দেখো, প্লাসের এইটা প্লাসের এইটা সমান হচ্ছে গুলো, বিজোড় গুলো 1 3 5। তাহলে আমি এটা সমান যদি এটা লিখতে পারি, তাহলে এটা সমান আমি কি লিখতে পারবো? এটা সমান কি লিখতে পারবো? c1 c3 c5 ডট 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 ডট, শেষ, প্রমাণিত। কারা বুঝো নাই আমাকে একটু জানাও তো। সবাই বুঝছো? আচ্ছা, আমার মনে হয় এখন আহ বের করে দিবে।
নাকি আর কয় মিনিট আছে একটু লক্ষ্য করে সবাই দেখো তো, আর কয় মিনিট আছে? নিজুম কয় মিনিট আছে? ও আচ্ছা, তাহলে একটা অঙ্ক করাতে পারবো। তাহলে দেখি আর কি করা যায়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এই অঙ্কটার মাঝখানে ব্যাঘাত ঘটাতে যাচ্ছি না। সবাই বের হয়ে আবার ঢুকো। আচ্ছা, সবার কাছে যে আইডি পাসওয়ার্ড আছে না, সবাই আইডি পাসওয়ার্ড ঢুকতে পারবা? না লিঙ্ক দিতে হবে? আচ্ছা, কে কে পারবা না, কে কে পারবা না? ওকে, ঠিক আছে, তাহলে লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে। লিভ না সবাই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো। বলো। এটাতে আমি এখন কিছু বলবো না। এটা আমি যখন অসীম ধারা করাবো, ওই মনে রাখবা এন এর মান বিজোড় হলে সেটা অসীম ধারা।
n এর মান ভগ্নাংশ হলে সেটা, সরি, n এর মান ঋণাত্মক এবং ভগ্নাংশ হলে সেটা অসীম ধারায় চলে যায়। আমরা এখন আছি সসীম ধারায়। আমাদেরটা কেন সসীম ধারা সেটাও বলছি, একটু এক মিনিট। আচ্ছা, তো লক্ষ্য করো কোশ্চেনটা, যে n এর মান কত হলে সসীম ধারা অসীম ধারা কেন একটু বলে নিই। তা আমরা এখন যেগুলো শিখি সেগুলো কি, সেগুলো হচ্ছে সেগুলো ধারাটা কেমন কেমন চলে। ধারাটা যদি আমি একটু ভেবে লিখি, দেখো, ওয়ান, আমরা ধারাটাকে এভাবে শিখেছিলাম যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা হয় সবসময় ওয়ান, ওয়ান পরেরটা হয় এন সি ওয়ান, ওয়ান টু দি পাওয়ার লেখার দরকার নাই, এক্স টু দি পাওয়ার এন, এন সি টু, ওয়ান টু দি পাওয়ার লেখার দরকার নাই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার টু, এন সি থ্রি এক্স কিউব। ওকে, প্রথমটা হয় ওয়ান টু দি পাওয়ার এন। আচ্ছা, এরপরে কি, এরপরে ওয়ান এর পাওয়ার এক কমে, ওয়ান এর পাওয়ার এক কমলো না কমলো সেটা আমার দেখা দরকার নাই, সহগটা লিখে ফেললাম। প্রথমটা হয় এনসি জিরো, পরেরটা হয় এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, এমন হয়। আচ্ছা, যদি এন এখানে জোর যদি এন এখানে বিলংস টু এন হয়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর, তাহলে দেখো তো এনসি, এনসি ওয়ান এর মানে কি, এনসি ওয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি এন, এনসি টু মানে কি এন ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা না NC2? ওকে, তো NC2 যদি এটা হয়, তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি একটা মান বসাই, যেমন এই যে n ফ্যাক্টোরিয়াল, এই যে n ফ্যাক্টোরিয়াল এর মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, n ফ্যাক্টোরিয়াল মানে হলো যে n এর মান যদি আমি ধরে নিলাম n এর মান 3, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 2 1, অর্থাৎ কি লিখলাম, অর্থাৎ কি লিখলাম, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 3 মাইনাস 1 মানে 3 থেকে 1 বাদ যাবে, ইন্টু 3 থেকে আরো আর মানে 2 বাদ যাবে, ইন্টু 3 থেকে 3 বাদ যাবে, মানে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 যত সামনে যাবে এক এক করে কমবে, তাহলে এক কমলো, আরো এক কমলো, আরো এক কমলো, তো একটু লক্ষ্য করো তো লাস্ট পদটা কত হয়, 3 মাইনাস 3 কত হয়, 0 হয়। অর্থাৎ 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 3 ফ্যাক্টোরিয়াল এটা একটা সসীম, মানে এটা লাস্টে গিয়ে শূন্য হয়, লাস্টে গিয়ে কি হয়, শূন্য হয়। ওকে, এটা 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 জানলাম যে এটা লাস্টে গিয়ে শূন্য হয়। আচ্ছা, তো তার মানে 3 ফ্যাক্টোরিয়ালকে শূন্য করা সম্ভব, কিন্তু কখন যদি তুমি মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল নাও, মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল নাও, তাহলে দেখো তো কি হয়, মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালে মাইনাস 3, প্রথমে হবে মাইনাস 3 ইন্টু মাইনাস 3 মাইনাস 1 ইন্টু মাইনাস 3 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 3, তার মানে, তার মানে এটা কি হচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা কখনই শূন্য হবে না, কখনই শূন্য হবে না, আর জীবন চিরজীবন চলতে থাকবে। ওকে, এক, আবার যদি তোমার হাফ, মানে অসংজ্ঞায়িত না, এটাকে এটাকে তোমরা বলবা আহ, অসীম, মানে এটা অ্যাকচুয়ালি অসীম, মানে হ্যাঁ, এটা বলতে পারো যে অসংজ্ঞায়িত, মানে এটা সংজ্ঞায়িত করা যাবে না, ধারাটাকে সংজ্ঞায়িত করা যাবে না, তবে সেই ধারাটার নাম হচ্ছে অসীম ধারা, মানে এটা অসীমে চলে যাবে, অসীম কোথায় জানি না। আচ্ছা, সারা জীবন লিখতে পারবো। হাফ হলে দেখো তো কি হয়, হাফ, হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস টু,
হাফ মাইনাস থ্রি, তাহলে তোমার কাছে মনে হয় এটা কখনো শূন্য হবে না? তার মানে ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল অসীম, ঋণাত্মকের ফ্যাক্টোরিয়াল সেটাও অসীম, বাট ধনাত্মকের ফ্যাক্টোরিয়াল, ধনাত্মক মানে ভগ্নাংশ না, জাস্ট পূর্ণ সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল হচ্ছে সসীম। তা আমরা এতক্ষণ যেই জিনিসগুলো পড়েছি, যত সলভ করেছি, সব ছিল সসীম ধারার জন্য। দ্বিতীয় সেকশন হবে আমাদের অসীম ধারা, তখন আমরা সেখানে শিখবো। তো আমি আজকে এই অঙ্কটা করাবো। এই অঙ্কটা দেখো, n এর মান কত হলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিসিতে এক্স, এক্স কিউব, এক্স এক্স স্কোয়ার এর সহগগুলো একটি সমান্তর ধারা গঠন করে। আচ্ছা, সমান্তর ধারা মানে কি? 2 4 6, 3 6 9, পার্থক্য কত? 3, পার্থক্য কত? 3 12, পার্থক্য কত? 3। তাহলে এটাকে বলা হচ্ছে সমান অন্তর, মানে বিয়োগফলটা সমান, এই দুইটা বিয়োগফল যা তা তা, এটা হচ্ছে কি সমান্তর ধারা। আচ্ছা, তাহলে সমান্তর ধারা হচ্ছে 2 2 4 6 8, 3 6 9 12, 4 8 12 16, এইগুলো হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারাতে দেখো তো শর্তটা কি, আমরা নিজেরা তৈরি করি। 2 4 6, তিনটা নিলাম। আচ্ছা, তিনটা নিলাম, এর মধ্যে আর শর্তটা ঠিক এমন না। যেমন দেখো তো, আমি যদি বলি 4 - 2 = 6 - 4, তাহলে সমান্তর ধারার শর্ত হচ্ছে প্রথম দুইটার বিয়োগফল, এবং শেষ দুইটার বিয়োগফল সমান হবে। এটাই হচ্ছে সমান্তর ধারার মূলনীতি, মানে শর্ত হচ্ছে এইটা, সমান্তর ধারার শর্ত হচ্ছে এইটা। ওকে, তাহলে প্রথম দুইটার বিয়োগফল ইকুয়াল টু হবে শেষ দুইটার বিয়োগফল, ইহাই হলো সমান্তর ধারা। এটাও 2, এটাও 2, এটাই হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, শর্ত কারো বুঝতে সমস্যা হলে আমাকে নক করো। আচ্ছা, আমি আবার চলে যাই যে এত বিসিতে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। ওকে, একটি বোঝা যায় যে এটা কি হবে। আচ্ছা, কি হবে একটু দেখি। তার মানে এত এর সহগগুলো, তো এটাকে কোথায় পাবো? এটাকে কোথায় পাবো? শুধু এক্স। তো নিশ্চয়ই এমন ছিল যে, দেখো তো এটা অ্যাকচুয়ালি কি ছিল, তোমরা এটা আজ করে ফেলতে পারবে। এক্স এর ঘাড়ে মনে মনে 1, তাহলে এক্স এর ঘাড়ে দাও 1। আচ্ছা, এক্স এর ঘাড়ে যেটা হয় সেটা না এন এর পায়ে হয়, মনে আছে তো? সি এর পায়ে যেটা হয় সেটা তো ওই বি এর ঘাড়ে হয়। তো এক্স তো এখানে বি এর ঘাড়ে, সি এর পায়েরটা বি এর ঘাড়ে। আর 1 এর ঘাড়ে n-1 লিখলে কি আর না লিখলে কি, এটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন তোমরা বলতে পারো যে এক্স টু দি পাওয়ার 1 মানে শুধু এক্স আছে, কত এন কি লিখছো? 1, এন সি 1 লিখেছো। তাহলে এটা যদি 1 হয়, তার মানে নিশ্চয়ই পদটা কত ছিল? পদ কত ছিল এটা 1 হলে? নিশ্চয়ই সেটা হচ্ছে 2 নাম্বার পদ। আচ্ছা, এখন আমি লিখতে, না লিখতে আমার ঠিক আছে মনে হয়। তাহলে দেখো, এক্স এর সহগ হচ্ছে এটা, এটা সরাসরি তোমরা লিখবা, এক্স এর সহগ হচ্ছে এটা। এভাবে লিখবা, এই কিন্তু আগে একটু রাফ করে নিবা, নিয়ে তারপরে লিখবা যে এত বিসিতে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিসিতে এক্স এর সহগ nc1। তাহলে এক্স এর সহগ nc1, তাহলে বলো তো এক্স স্কোয়ার, তার মানে যদি এটা এক্স স্কোয়ার দিই, তাহলে এখানে এনসি কত দিতে হবে? nc2 দিতে হবে। তাহলে এটা এটা যদি আমি এক্স স্কোয়ার দিই, এখানে দিতে হবে nc2, অর্থাৎ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কত? nc2। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এত বিসিতে এক্স স্কোয়ারের সহগ nc2, এত বিসিতে এক্স কিউবের সহগ nc3। আচ্ছা, শর্তটা কি বলছে? যে আয়তের বিস্তৃতিতে এইটা এইটা এইটার সহগগুলো একটি সমান্তর ধারা। তো সহগ যদি সমান্তর ধারা, সহগ মানে তো সংখ্যা, মনে করো এটা 2, এটা 4, এটা 6, তাহলে তুমি কি লিখতে শর্ত? সমান্তর
ধারার শর্ত। হ্যাঁ, সমাধান ধারার শর্তটা কি? শর্ত হচ্ছে যে প্রথম দুইটার বিয়োগফল মানে 4 - 2 = 6 - 4। ওকে, তাহলে 4 এর জায়গায় কত বসাবো? nc2 -2 এর জায়গায় nc1। তাহলে এবার 6 এর জায়গায় কত বসাবো? nc3 -4 এর জায়গায় কত বসাবো? nc2। তাহলে এই লাইনটা আমাকে হেল্প করলো। এটা আমি লিখবো না, এই লাইনটা আমি লিখবো না পরীক্ষা হলে। জাস্ট এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছি, যেহেতু তিনটা সহগ মানে এগুলো সংখ্যায় আসবে, আমি জানি না সহগগুলো কত। তাহলে শর্তটা কি হবে? শর্তটা হচ্ছে প্রথম দুইটার বিয়োগফল ইকুয়াল টু শেষ দুইটার বিয়োগফল। তো প্রথম দুইটার বিয়োগফল ইকুয়াল টু শেষ দুইটার বিয়োগফল, তো সেই অনুসারে মান বসিয়ে পেলাম যে এই জিনিসটা আসে। কারো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে এখনই জানাও। তাহলে দেখো nc2 এখানে একটা, এখানে একটা, এইটাকে এই পাশে নিয়ে আসো। 2 ইন্টু nc2, আচ্ছা, ইকুয়াল টু কি কি পাচ্ছি? nc3 nc1। ওকে, তাহলে এই লাইনটার পরবর্তী লাইন nc2 এখানে আছে একটা, এখানে আছে একটা, দুটাকে যোগ করে দিলাম 2nc2, আর ওনাকে বিয়োগ করে দিলাম, ওনাকে পাশে নিয়ে আসলাম, এটা প্লাস হবে। এবার আমাদের কাজ কি? nc জিনিসগুলোকে ভাঙা। তো আমরা জানি এগুলো কিভাবে ভাঙতে হয়, সেটা আমরা জানি। তাহলে দেখো 2 ইন্টু nc2 n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n minus 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার ভাঙবো nc3 n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n minus 3 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল লিখার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট n minus 1 লিখে দাও। ওকে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল গুলোকে ভাঙলাম। কি কি ভাঙলাম? nc2 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল n minus 2 ফ্যাক্টোরিয়াল, nc3 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n minus 3 ফ্যাক্টোরিয়াল, nc1 হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল লিখার কোনো প্রয়োজন নাই, মান 1 আসে, n minus 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার আসো সাইজ করি। আচ্ছা, উভয় পক্ষ থেকে আমি যদি এখান থেকে n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিই, তার সাথে কি কেটে দিতে পারবো না? তাহলে আমার রইল কি 2 বাই, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে 2 এখানে 2 ফ্যাক্টোরিয়াল, তো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইনটু 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তো এটা কাটা, আর এগুলো কাটা। তাহলে আলটিমেটলি কি পেলাম? 1 বাই n minus 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যায় চাইলে লিখে ফেলতে পারি, সংখ্যায় লিখে ফেলি 3 ফ্যাক্টোরিয়াল 6, আর হচ্ছে n minus 3 ফ্যাক্টোরিয়াল, উপরে 1, উপরে 1, n minus 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা লিখতে পারলাম। এখন এখন আসো কিভাবে পরের লাইনগুলো লেখা যায়। পরের লাইনগুলো আমি লিখবো। আচ্ছা, তো দেখি পরের লাইনগুলো। এখন আমাদের কাজ হচ্ছে ফ্যাক্টরিয়াল জিনিসগুলোকে তুলে দিতে পারলে আমরা বাঁচি, ফ্যাক্টরিয়ালকে তুলে দিতে পারলে আমরা বাঁচি। ওকে, আমরা এখন বাসে যাই, দেখি তাহলে বাঁচা যায় কিনা, ফ্যাক্টরিয়াল গুলো উঠাতে পারবো কিনা। কারো প্রবলেম হলে আমাকে তাড়াতাড়ি জানাও। আচ্ছা, আমি ফ্যাক্টরিয়াল তুলতে যাচ্ছি, একটু সবাই লক্ষ্য করো তো, n minus 2 যদি সামনে যায়, আমি কিন্তু n minus 2 এর পরেরটাই পাচ্ছি n minus 3। হ্যাঁ, এই যে n minus 3 আছে। আচ্ছা, n minus 1 কে যদি আমি ভেঙে সামনে লিখি, তাহলে n minus 2 পাচ্ছি, n minus 3 পাচ্ছি। ইয়েস, এটার মধ্যে n minus 3, এটার মধ্যে n minus 3, এটার মধ্যে n minus 3, তার মানে তিনটা n minus 3 ফ্যাক্টরিয়াল আমি কেটে দিলাম, আমার ফ্যাক্টরিয়াল আর থাকছে না, অর্থাৎ বুঝতে পারলাম, মানে n minus 2 n minus 3 factorial equal to 1 by 6 n minus 3 factorial 1 by n minus 1
n minus 2 n minus 3 এই হলো লাস্টে দিয়ে দাও ফ্যাক্টোরিয়াল। এবার কাটা শুরু 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 এই দুইটা থেকে n minus 3 ফ্যাক্টোরিয়াল কমন নাও, তার সাথে কেটে দাও, এই লাইনটাই পাবা। তাহলে তোমার হাতে এখন ইকুয়েশন আছে n minus 2 1/6 1 গুণ করে ফেলতে পারো n স্কয়ার 2n minus a n plus a 2 অ্যাকচুয়ালি minus a n 2n মানে হচ্ছে 3n minus a। ওকে, তাহলে তাহলে একটু লক্ষ্য করো, এখানে তুমি চাইলে লসাগু করতে পারো, আড়াআড়ি গুণ করতে পারো। গুণ করে তোমার কাজটা হবে এখান থেকে একমাত্র অজানা রাশি একটাই আছে n, n এর মানটা বের করে নেওয়া, n এর মানটা বের করে নেওয়া। আচ্ছা, যদি তুমি লসাগু করো তুমি পাচ্ছ 6 n স্কয়ার 3n প্লাস 2, তাহলে পাচ্ছ n স্কয়ার 3n প্লাস 2 প্লাস 6। ওকে, তাহলে 6 একে 6, 1 একে এটা, এটা থাকলে এখানে থাকবে প্লাস 6। এবার কি করবে তুমি? এবার তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আড়াআড়ি গুণন করতে পারো। এই গুণন করে উভয় পাশে এনে কেটে ছেটে এন এর মান বের করে ফেলবা। তো আমি কয়েকটা লাইন লিখে দিই, তুমি যে জিনিসগুলো পাবে। আচ্ছা, তোমাদের একটা কাজ করি, এই ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যায়, আমি একটু বই অনুসারে একটু সহজ ক্যালকুলেশন দিই। হ্যাঁ, মানে এটা দিয়ে করা যাবে, তবে বড় হবে আর কি, একটু বেশি এক্স কিউব চলে আসবে। আমার মনে হয় এটা সবচেয়ে বেটার ছিল, সেটা হচ্ছে 1/n-2 এখানে একটা আছে, আবার এইটাকে আমি এই পাশে নিয়ে আসি, এটাকে আমি এই পাশে নিয়ে আসি 1/n-1 n-2 আর 1/6 এই পাশে পড়ে থাকে। এখন দেখো তো পাশে একবার সহজ হয়ে গেল না? n-1 n-2, তাহলে 2 হলে n-1 হয়, তো এটা 1 হয়। একবার সহজ হয়ে গেছে, একবার সহজ আগের থেকে। তো আবার কি n স্কয়ার 9n 14, এখান থেকে তুমি মিডল ফ্যাক্টর করলে পাবা n-7 n-2 0 n ইকুয়াল টু পাচ্ছ 7। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা করলাম, আশা করি সবাই ধরতে পেরেছো। ভিডিওটা অবশ্যই আরেকবার দেখবা। এবার যাই,
ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট আসলে আমরা অসীম ধারা শুরু করব। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাও তো।